তারপর বউটা এক লাফে কুয়োর বেড়িটার উপর উঠে দাঁড়ালো। সৌরভ জানলার ফাঁক দিয়ে কৌতূহলী হয়ে এই দিকেই তাকিয়ে রয়েছে, কিন্তু তখনই তার চোখের সামনেই ওই বউটা কুয়োর মধ্যে ঝাঁপ দিল। ধীরে ধীরে এক পা দু পা বাড়িয়ে কুয়োটার একেবারে সামনে চলে গেল সৌরভ, আর উঁকি দিয়ে ভেতর দিকে দেখল। ওই কুয়োর মধ্যে দেখা যায় মিনতির মৃতদেহটা ভাসছে। সে এক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য। এটা এটা আবার কোথায় চলে এলাম? আশেপাশে বড় বড় গাছপালা আর ঝোপঝাড় ছাড়া তো কিছুই দেখছি না। জায়গাটা তো সেরকম চেনাও লাগছে না। এটা কি উদয়গড় নাকি? সৌরভ সামনে তাকাতেই দেখে কিছুটা দূরে একটা ঘর দেখা যাচ্ছে। ওই তো সামনে একটা ঘর দেখা যাচ্ছে। যাই, ওখানে গিয়ে দেখি। যদি কেউ থাকে তাহলে বলবো আজ রাতটা একটু কাটাতে চাই। না হলে এই রাতে এভাবে বাইরে থাকলে যদি আবার না না না, তাড়াতাড়ি যাই। কেউ আছেন? আছেন কেউ? দরজাটা একটু খুলুন, তাড়াতাড়ি দরজাটা একটু খুলুন। কে আপনি? আর এই রাতের বেলায় এরকম ভাবে দরজা ধাক্কাচ্ছেন কেন? কি হয়েছে? কিছুক্ষণ আগে ঠিক কি কি হয়েছিল সেটা এনাদেরকে বলা যাবে না। এনারা বিশ্বাস নাও করতে পারেন। বলছি, আজ রাতটা আমাকে এখানে একটু থাকতে দেবেন? আসলে দুর্ভাগ্যবশত এই জায়গায় এসে পড়েছি। আশেপাশে তেমন আর কোনো ঘর বাড়িও দেখছি না। রাতও হয়েছে, তাই যদি দয়া করে আমাকে একটু থাকতে দেন। চিন্তা করবেন না, আমার খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না, শুধু একটু থাকতে দিলেই হবে। আরে না না, ওরকমভাবে বলছেন কেন? আসুন আসুন। আসুন আসুন, ভেতরে আসুন। আগে একটু কিছু খেয়ে নিন। আপনি আমাদের অতিথি বলে কথা, কিছু না খেলে হয় কি করে? আরে না না, আপনারা ওইসব নিয়ে এত ব্যস্ত হবেন না। আমি বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি, তাই ওসবের এখন কোনো প্রয়োজন নেই। আমার এখন একটু বিশ্রামের দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি এই ঘরে এই চৌকিতেই বিশ্রাম নিন। আমরা পাশের ঘরেই আছি, সেরকম কোনো প্রয়োজন হলে ডাকবেন। এই বলেই ওনারা পাশের ঘরে চলে গেল। তারপর সৌরভ তার কাঁধের ব্যাগটা নামিয়ে ওই চৌকিরই একটা পাশে রেখে দিয়ে শুয়ে পড়ে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছে, আর ততই চারপাশ হচ্ছে আরো নিরিবিলি আর নিস্তব্ধ। আজকে সৌরভের সাথে যা যা ঘটেছে সেই সব চিন্তায় আর ভয়ে তার ঘুম আসছে না। চোখ খুলে ওপরের চালের দিকে তাকিয়ে আছে সৌরভ। এই সব চিন্তা করতে করতেই হঠাৎ ওই লাশটার মুখটা তার মুখের সামনে চলে আসে আর বিকটভাবে হাসতে থাকে। সৌরভ এই দেখে ভয়ে জোরে চিল্লাতেই যাবে, ঠিক তখনই ওই লাশটার মুখটা আবার অদৃশ্য হয়ে যায়।
ঘরের অন্য কোথাও কিচ্ছু নেই, শুধু একটু অন্ধকার ছাড়া। পাশের ঘরেই ওনারা দুজন স্বামী স্ত্রী রয়েছেন। না, এটা আমার মনের ভুল। আসলে ওই ঘটনাটাই বারবার আমার চোখের সামনে ভাসছে, তাই মনে হচ্ছে আমি এই সব দেখছি। এর জন্য ওনাদের কোনো অসুবিধা হতে দেওয়া যাবে না। তখনই বাইরে থেকে নুপুর পরে হেঁটে যাওয়ার একটা শব্দ আসে, আর সৌরভ মাথা ঘুরিয়ে জানলা দিয়ে বাইরে তাকায় আর দেখে একটা বউ মাথায় ঘোমটা দেওয়া হঠাৎ কোথা থেকে যেন হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের কুয়োটার কাছে এসে থেমে যায়। সৌরভ জানলার ফাঁক দিয়ে কৌতূহলী হয়ে এই দিকেই তাকিয়ে রয়েছে। তারপর বউটা এক লাফে কুয়োর বেড়িটার উপর উঠে দাঁড়ালো। এসব দেখে সৌরভ বেশ অবাক হয়ে যায়, কিন্তু তখনই তার চোখের সামনেই ওই বউটা কুয়োর মধ্যে ঝাঁপ দিল। এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখে সৌরভ বেশ আঁতকে ওঠে। আরে এটা কি হলো? এই কথাগুলো বেশ জোরেই চিল্লে বলে ফেলে সৌরভ। আর সেটা শুনে পাশের ঘর থেকে ওই স্বামী স্ত্রী দুজনে ছুটে আসেন। কি হলো, কি হলো? আপনি এরকম করে চিল্লালেন কেন? কি হয়েছে? হঠাৎ নূপুরের শব্দ পেয়ে আমি এই জানলা দিয়ে বাইরে তাকাতেই দেখি। তারপর যা যা দেখেছে সব ওনাদেরকে বলে। হ্যাঁ, কুয়োর মধ্যে ঝাঁপ দিল? হ্যাঁ গো, ওনাকে কি সত্যি কথাটা বলবো? আরে না না, খেপেছ নাকি? উনি শুধু একটা রাতের জন্য এখানে আশ্রয় নিতে এসেছেন। এসব বলে ওনাকে ভয় দেখানোর কোনো দরকার নেই। এসব শুনলে উনি আরো ভয় পেয়ে যাবেন। আসলে কয়েক বছর আগেই আমরা এই বাড়িটা এখানকার মোড়লের কাছ থেকে কিনেছি। তার আগে তো এই বাড়িটা ফাঁকাই পড়েছিল। আমরা আসার পর থেকে মাঝে মাঝে এরকম আওয়াজ প্রায়ই শুনি। বাইরে তো চারিদিকে গাছপালা আর ঝোপঝাড়ে ভর্তি, বলতে গেলে পুরো জঙ্গলের মতন। তাই রাতের বেলা বিভিন্ন রকম আওয়াজ হয়। আর বাইরে যা অন্ধকার, তাতে কি দেখতে না কি দেখে ফেলেছেন, হয়তো ভুলই দেখেছেন। আপনি ওসব নিয়ে আর ভাববেন না। সেরকম হলে জানলাটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ুন, ঠিক আছে? এই চলো, ওনাকে বিশ্রাম নিতে দাও। ওনারা ঠিকই বলেছেন, হয়তো অন্ধকারে আমি ভুলই দেখেছি। আর তাছাড়াও ওই ঘটনাটা আমার মন থেকে এখনো যায়নি, তো তাই হয়তো আমার... না না, এসব ছেড়ে একটু শুয়ে দেখি ঘুম আসে কি না। শরীরটা খুবই ক্লান্ত লাগছে। আচ্ছা, এটা ওই লাশটা না তো? না না না, সেটা কি করে সম্ভব? না, আমি মনে হয় একটু বেশি ভাবছি। এখন শুয়ে পড়ি, জানলাটা খোলাই থাক। এই বলে সৌরভ আবার শুয়ে পড়ে। ওনাকে বলা যাবে না যে ওই কুয়োটা সত্যি সত্যি ভালো না। আরে আমরাও তো রাতের বেলায় এই বাড়িতে থাকি না। আমরা চলে যাই উদয়গড়ে আমাদের পিসির বাড়িতে। শুধু দিনের বেলাতেই এই বাড়িতে থাকি। নেহাত আজ বেরোতে বেরোতে সন্ধে পেরিয়ে যায়, আর তারপরেই উনি এসে পড়েন। ওনাকে একা রেখে তো আমরা যেতেও পারলাম না, তাই তো এই ঘটনা। আজ রাতটা তাড়াতাড়ি কাটলেই বাঁচি। কিছুক্ষণ পর ওই কুয়োর ভেতর থেকে একটা শব্দ ভেসে আসতে থাকে। কেউ কেউ আছো? আমাকে আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি।
আমাকে বাঁচাও, কেউ আছো? আমাকে আমাকে বাঁচাও। কেউ যেন সাহায্যের জন্য ডাকছে। এটা ওই বউটা নয় তো, যাকে কুয়োর মধ্যে ঝাঁপ দিতে দেখলাম? মনে হয় উনি বাঁচতে চাইছেন। এই বলতে বলতেই ওই আওয়াজটা শুনে সৌরভ কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। তারপর চৌকি থেকে নেমে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে দরজাটা খুলে তারপর আবার সেটাকে ভিজিয়ে এগিয়ে গেল ওই কুয়োটার দিকে। ধীরে ধীরে এক পা দু পা বাড়িয়ে কুয়োটার একেবারে সামনে চলে গেল সৌরভ, আর উকি দিয়ে ভেতর দিকে দেখল। ভেতরটা একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এমনকি জলেরও কোনো চিহ্ন অবধি নেই। কই, এখানে তো কেউ নেই, কিছুই তো সেরকম বুঝতে পারছি না। তাহলে কি আমি সত্যি ভুল শুনলাম, নাকি উনি আর? তখনই হট করে কুয়োর ভেতর থেকে একটা হাত এসে সৌরভের গলা চেপে ধরে। সৌরভ অনেক চেষ্টা করে সেই হাত থেকে নিজেকে ছাড়ানো। অত জোরে চেপার ফলে তার গলা দিয়ে কোনো স্বরও বেরোচ্ছে না যে সে জোরে চিল্লে কাউকে ডাকবে। কুয়োর ভেতর আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ওই হাতটা লম্বা হয়ে একেবারে ভেতরের ওই অন্ধকার থেকে উঠে এসেছে। ওই হাতটা সৌরভের গলা চেপে ধরে ওকে কুয়োর ভেতরের দিকে টানছে। সৌরভও চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর। এরম করে চলতে চলতে হঠাৎ হাতটা সৌরভকে ছেড়ে আবার কুয়োর ভেতরে চলে যায়, আর সৌরভও ছিটকে নিচে গিয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে কোনো রকমে উঠে দাঁড়িয়ে সৌরভ পেছন ঘুরে যেই ওখান থেকে চলে যেতে যাবে, ঠিক তখনই কে যেন তার জামার কলারের পেছনটা টেনে ধরে। তারপর জোর করে তাকে টানতে টানতে আবার ওই কুয়োর কাছে নিয়ে আসে। জোর করে তার মাথাটা কুয়োর ভেতরে মানে নিচের দিকে নামানোর চেষ্টা করে। সৌরভ নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতেই থাকে। আ আ বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! সৌরভের চিৎকার শুনে ওই বাড়ির লোকটা আর তার স্ত্রী ঘরের ভেতর সৌরভকে না দেখতে পেয়ে জানলার কাছে এসে এই ঘটনা দেখতেই অবাক হয়ে যায়। সৌরভ তার চোখের মনি পেছনে ঘোরাতেই ওই রাস্তার লোকটাকে দেখে আরও বেশি আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে ওই লোকটাই তাকে জোর করে টেনে এই কুয়োর কাছে নিয়ে এসেছে। ঠিক তখনই তার চোখ যায় কুয়োর ভেতর দিকে, আর সে যা দেখে সেটা সে ছাড়া আর ভালো কেউ জানে না। কুয়োর ভেতর থেকে তার স্বপ্নে দেখা আর ওই রাস্তার ভ্যানে দেখা ওই বউটার লাশটাই হাসতে হাসতে উঠে আসছে, হুবহু সেরকম যেরকম সে তার স্বপ্নে দেখত। আজ আজ অনেক অপেক্ষার পর তোকে তোকে সামনে পেয়েছি। এই দৃশ্য দেখে ওই বাড়ির লোকটা আর তার স্ত্রী অত্যন্ত ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ঘরের জানলাটা দিয়ে দেয়। আমাকে ছেড়ে দাও, তোমরা কারা আর কেন আমাকে এভাবে এখানে ধরে রেখেছো? আর আমি তো তোমায় স্বপ্নে দেখতাম, কিন্তু কেন কেন আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। স্বপ্ন? আজ
আজ তোর শেষ দিন। 55 বছর পর আজ আজ আমার প্রতিশোধ পূর্ণ হবে। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি কি করেছি? কি করেছিস? আজ থেকে 55 বছর আগে 55 বছর আগে এই বাড়িতেই থাকতো বিনয় ও তার স্ত্রী মিনতি। কিন্তু হঠাৎ একদিন রাতে তাদের মধ্যে তুমুল অশান্তি ও কথা কাটাকাটি শুরু হয়। এই একদম একদম আমার মুখে মুখে কথা বলবি না। কেন বলবো না? কেন বলবো না? আমি 100 বার বলবো। শোনো, আমি আর তোমার জন্য আমার বাবার কাছ থেকে বারবার টাকা চেয়ে আনতে পারবো না। পারবি না? না, পারবো না। একটা বেটা ছেলে নিজে খেটে টাকা রোজগার করো না, কে বারণ করেছে? সেটার তো ক্ষমতাও নেই, আবার বড় বড় কথা। এই এই মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি, মুখ সামলে কথা বলবি। অশিক্ষিত কোথাকার, তোকে আমি অত কৈফিয়ত দিতে যাব কেন রে? আমি নিজে খেটে টাকা রোজগার করব না তোর বাপের টাকা হাতাবো? হ্যাঁ, ছি, তোমার লজ্জা করে না? তুমি তো পুরুষ মানুষের নামে কলঙ্ক। আমার বাবা কত কষ্ট করে সারা জীবনের রোজগার এক করে আমায় বিয়ে দিল, আর এখন নিজের মেয়ের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য দাঁতে দাঁত চেপে কষ্ট সহ্য করে এই বয়সেও গাধার মতো খেটে সেই টাকা তোমাকে দিচ্ছে। আচ্ছা, তোমার মরণ হয় না? হ্যাঁ, মরতে পারো না তুমি? কি আমি মরবো? তুই আমায় মরতে বললি? ওরে আজ আমি না, আজ তুই মরবি, তুই। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর ঘরের দরজার খিলটা তুলে নিয়ে এই নে, মর। হ্যাঁ, সজোরে একটা আঘাত করলো তার স্ত্রীর ওপর, আর তার স্ত্রী মিনতি ওখানেই নিচে পড়ে গেল। এই এই মরে গেল নাকি? না না, এটার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওই রাতেই চুপি চুপি নিজের বউয়ের দেহটা কোলে করে তুলে এনে নিজেদের বাড়ির পেছনের কুয়োর ভেতরে ফেলে দেয় বিনয়। কিন্তু সে জানতো না তার স্ত্রী মিনতি তখনও জীবিত, তখনও সে মরেনি, শুধুমাত্র অজ্ঞান হয়েছিল। এর ব্যবস্থা তো করে দিয়েছি, তবে এখানে এখন আর থেকে লাভ নেই। এর বাপটার কাছ থেকে তো এখন আর কোনো টাকা পাবো না, তার থেকে বরং কটা দিন এই এলাকার বাইরেই চলে যাই। এই বলে বিনয় ওই বাড়ি ঘর সব ছেড়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালেই ওই কুয়োর মধ্যে দেখা যায় মিনতির মৃতদেহটা ভাসছে। সে এক ভয়ঙ্কর মর্মান্তিক দৃশ্য। কিন্তু কিন্তু এতে এতে আমার দোষ কোথায়? আমি তো এসব কিচ্ছু করিনি। তোর দোষ নেই মানে? তোর জন্যই আজ আমার এই অবস্থা। আমার বাবাটা নিজের একমাত্র মেয়ের মৃত্যুর খবর শুনে শোক আর সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে গ্রামের লোক বাবাকে কোনো রকম উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু শরীরের বেশিরভাগটাই ওই আগুনে। বাবাও মারা গেল। এই বলতেই লোকটার মুখ থেকে চাদরটা সরে গেল, আর দেখা গেল লোকটার অর্ধেকের বেশি মুখটা পোড়া, আরো ভয়ঙ্কর দেখতে তাকে। প্রতিশোধের জন্য আমি অনেক ছটপট করেছি, পুরো গ্রাম খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও তোকে পাইনি। পরে জানতে পেরেছিলাম তুই শহরে চলে গেছিলিস, তারপর ওখানে থেকে একদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছিলিস। কিন্তু ওই সুখের মৃত্যুতে আমার জ্বালা জোড়ায়নি, তাই
তাই আমি অপেক্ষা করে গেছি যাতে তুই আবার আবার একদিন ফিরে আসিস। আর আজ সেই সময় এসে গেছে। আজ তুই আবার জন্ম নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিস। আজ আমার জ্বালা মেটাবো। না 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 তখনই মিনতির আত্মা সৌরভের মাথাটা চেপে ধরে ওই কুয়োর ভেতরে টেনে নিয়ে চলে যায়। মিনতির বাবাও আস্তে আস্তে বাতাসের সাথে মিলিয়ে যায়। আবার সব শান্ত, আবার সব আগের মতো নিস্তব্ধ। এক বহু বছরের প্রতিশোধের অপেক্ষা আজ শেষ হলো।